মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের নিয়ন্ত্রণের আজকে আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হলাম। আমরা যে সিলেবাস রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের প্রায় শেষের দিকে, তাহলে ক্লাসগুলো আমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বইয়ে পরবর্তীতে দেখে লেকচার শুনে আমরা পড়ি, তাহলে পড়াগুলো আমাদের অনেক বেশি কাজে দিবে। একটা কথা তোমাদের আগেও বলেছিলাম যে আমরা শুধুমাত্র লেকচার শুনবো না বা শুধুমাত্র বই পড়বো না, আমরা দুটার সংমিশ্রণ করে পড়াটা শেষ করব, তাহলে আমাদের পড়াটা কিন্তু কাজে দিবে বেশি। আমরা যদি বই পড়ি তারপর লেকচারটা শুনি বা লেকচার শুনে তারপর বইটা পড়ি, তাহলে কিন্তু আমরা অতি সহজে বুঝতে পারবো যে আসলে লেকচার এবং বইয়ের মাঝখানে যদি কিছু থাকে বা এটার সংমিশ্রণের মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো জিনিস আশা করতে পারি। একেবারে হুবহু আমাদের বই পড়তে হবে এই বিষয়টা আমরা বাদ দিব, বা হুবহু লেকচার, তাহলে এই বিষয়টা দুইটা সংমিশ্রণের মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো ধারণা তৈরি করতে পারি। একটা জিনিস যদি বুঝে পড়ি তাহলে সেই জিনিসটা অনেক বেশি কাজে দেয়। আচ্ছা, আমাদের নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনায় পূর্বে আমরা পয়েন্টগুলো আগে একটু জেনে নিই। নিয়ন্ত্রণের গুরুত্ব, শৃঙ্খলা বিধান, 1 নম্বর লেখা এখানে কি শৃঙ্খলা বিধান। 2 হচ্ছে বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা, বিচ্যুতি নির্ণয়ে তারা অনেক বেশি সহযোগিতাপূর্ণ। আচ্ছা, পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। তারপর হচ্ছে পরবর্তী পরিকল্পনার মানোন্নয়ন, পরবর্তী পরিকল্পনা আরো বেশি মানসম্মত হয়। পাঁচ হচ্ছে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। দ্রুত কি করা যায়, বিভিন্ন ধরনের যে সমাধান, সেই সমাধানগুলো অনেক সহজেই খুঁজে পাওয়া সম্ভব হয়। ফাঁকিবাজি ও প্রলোভন দূরীকরণ, 6 হচ্ছে ফাঁকিবাজি ও প্রলোভন দূরীকরণ করা যায়। 7 সহজ কর্তৃত্ব অর্পণ, মানে কর্তৃত্বটা অনেক সহজেই দেয়া যায়, অর্পণ করা যায়। 8 হচ্ছে নির্বাহীর শক্তি ও সময়ের সদ্ব্যবহার, নির্বাহীর যে একটা শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে এবং সময়ের একটি সদ্ব্যবহার করা যায়। তাহলে আমরা যে এখানে চারটি মোট 8টি পয়েন্ট আমরা লিখলাম, এই 8টি পয়েন্ট আমরা খুব সুন্দরভাবে আগে বইয়ের মধ্যে পড়ি, তারপর লেকচার শুনি, পড়ি, এইভাবে পড়লে আশা করি হয়ে যাবে। তাহলে এবার আমরা আলোচনায় আসি। 1 নম্বর যেটা দেখতে পাচ্ছি শৃঙ্খলা বিধান। তাহলে নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা যায়, শৃঙ্খলা তৈরি করা যায়, কারণ নিয়ন্ত্রণহীন যে কোনো জিনিসই কিন্তু বিশৃঙ্খল হয়। ধরা গেল যে আমি একটি দোকান দিলাম, সেই দোকানের মধ্যে আমি নিজেই যদি দেখা গেল নিয়ম মাফিক দোকানে না আসি, বা দোকানের যে বেচাকেনা হচ্ছে সেগুলো খাতায় লিখে না রাখি, বা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের বা এই দোকানের যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলো আমি সঠিকভাবে কার সাথে করছি না, বা কাকে আমার মূল্যায়ন বেশি দেওয়া দরকার, কোন সার্ভিসটা কিভাবে দেওয়া দরকার, এই জিনিসগুলো আমি ঠিকভাবে করছি না, তাহলে এর ফলে কি হবে, আমার ব্যবস্থাপনার যে কাজ সেটা সঠিকভাবে সম্পাদিত হচ্ছে না। তাহলে এই নিয়ন্ত্রণ কৌশল আরোপ করতে হবে। নিয়ন্ত্রণ, দেখা যাচ্ছে কেউ বাকি নেয় কিন্তু বাকি পরিশোধ করে না, তাহলে আমাকে কি সেই বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে কি একটা শৃঙ্খলার মধ্যে আসবে। নিয়ন্ত্রণের গুরুত্ব হচ্ছে কি শৃঙ্খলা বিধান। আমি যে সময় কাস্টমারদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবো যে না, কাস্টমারের কাছ থেকে নগদে নিলেও কাস্টমার আমার কাছ থেকে পণ্য কিনে, কারণ আমার পণ্যের মান ভালো, বা আমি সঠিক সময়ে পণ্যটা দিতে পারি, যে পণ্যটা চাই সেই পণ্যটাই আমি দিতে পারি, তাহলে এটা কি একটি শৃঙ্খলা বিধান। নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা যায়, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, প্রতিষ্ঠানের পণ্যগুলো সুন্দরভাবে সাজানো যায়,
প্রতিষ্ঠানের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা যায়। প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সঠিক সময়ে সঠিকতা যাচাই করাও সহজ হয়। তাহলে শৃঙ্খলা বিধান, মোট কথা নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা যায়, প্রতিষ্ঠানের যে কোনো ধরনের কাজগুলোকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা যায়। এই নিয়মটাকেই বলা হচ্ছে এখানে কি শৃঙ্খলা। 2 নম্বর আমরা পাচ্ছি বিচ্যুতি নির্ণয়ের সহযোগিতা। তাহলে নিয়ন্ত্রণ যেহেতু ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, তাহলে এই পর্যায়ে এসে কিন্তু পূর্ববর্তী কাজগুলোর কি ভুল, কি সমস্যা বা কি ঘাটতি রয়েছে সেগুলো কিন্তু আদর্শ মানের সাথে তুলনা করে বের করা যায়। আর আদর্শ মানের সাথে তুলনা করে বের করার পর এটা কিন্তু রেখে দেওয়া হয় না, সেটা সমাধানের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই জন্য বলা যায় যে বিচ্যুতি নির্ণয়ের সহযোগিতা, যেহেতু আদর্শ মান রয়েছে সেই আদর্শ মানের সাথে তুলনা করে সেটার যে অসঙ্গতি বা অপূর্ণতা বা কাজের যে সমস্যা সেগুলো অতি সহজেই বের করা সম্ভব হয়। এই জন্য বলা হচ্ছে নিয়ন্ত্রণের একটি গুরুত্ব হচ্ছে বিচ্যুতি নির্ণয়ের সহযোগিতা। বিচ্যুতিগুলো অতি সহজেই বের করা যায়, মানে ফাইন্ড আউট করা যায়, খুঁজে পাওয়া সহজ। আচ্ছা, এবার আমরা আসি 3 নম্বরে, পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, নিয়ন্ত্রণের গুরুত্বের ক্ষেত্রে পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন কেন হবে? কারণ নিয়ন্ত্রণের পূর্বে যে পরিকল্পনা, তারপরে হচ্ছে সংগঠন, কর্মী সংস্থার নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, এবং পরে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ। তাহলে পরিকল্পনা কোথায় আর নিয়ন্ত্রণ কোথায়? পরিকল্পনা হচ্ছে সবার আগে আর নিয়ন্ত্রণ হচ্ছে সবার শেষে। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। পরিকল্পনার মাধ্যমে যে কাজটি শুরু হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে সেই কাজটি শেষ করা হয়। এই জন্য পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণ কৌশল অনেক বেশি জরুরি। কারণ প্রথম কাজ থেকে শেষ কাজের সময় কতটুকু হবে, এই কাজ পর্যন্ত কে কিভাবে, কার কি দায়িত্ব রয়েছে, কখন কে কোন কাজটি করবে, কার কি জবাবদিহিতা, সেই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্টভাবে কি করা হয়, ব্যবস্থাপনা কাজের মধ্যে নির্ধারণ করা হয়। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়, যেহেতু বলা হচ্ছে যে কে কখন কোথায় কিভাবে কাজগুলো করবে। তাহলে পরিকল্পনার মাধ্যমে এগুলো যেহেতু ঠিক করা থাকে, নিয়ন্ত্রণের মাধ্যমে এসে কিন্তু এগুলো চেক করা হয় যে আসলে যার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো সে পালন করলো কিনা, অথবা কাজের যে পরিমাণ ছিল সেই কাজটা পরিমাণ মাফিক হয়েছে কিনা, আর যদি না হয় কেন হয়নি সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পানিশমেন্ট হতে পারে এবং কাজের অগ্রগতির জন্য পুনরায় নতুন করে ব্যবস্থা গ্রহণ হতে পারে। তাহলে এগুলো কি পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন করার জন্য একটি বিরাট ভূমিকা পালন করে থাকে কি নিয়ন্ত্রণ। আচ্ছা, আশা করি তোমরা লেকচারটা মনোযোগ সহকারে শুনছো। আমি আবারও বলছি যে লেকচার খুব মনোযোগ সহকারে শোনো, তারপর প্রয়োজনে বইটা আবার দেখো, এরপর তুমি অনুভব করো যে আসলে, বা বোঝার চেষ্টা করো যে বইয়ে এবং স্যারের লেকচার দুটো শুনে আমি কি বুঝতে পারলাম। আশা করি একটা সহজ সমাধান খুঁজে পাবে। তাহলে আমরা শিখলাম শৃঙ্খলা বিধান, বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা, পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। 4 নম্বরে আমরা এসে শিখলাম পরবর্তী পরিকল্পনার মান উন্নয়ন। পরবর্তী পরিকল্পনার মান উন্নয়ন মানে কি? পরিকল্পনার তো একটা রয়েছে, আবার পরবর্তী পরিকল্পনাটা কি? আমরা জানি যে পরিকল্পনা দিয়ে শুরু হয় এবং নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। তাহলে নিয়ন্ত্রণ দিয়ে যদি শেষ হয়, নিয়ন্ত্রণের পরে কিন্তু আবার সেই পরিকল্পনার মধ্যেই চলে আসে। কারণ প্রতিষ্ঠান যে ব্যবস্থাপনা কাজ তৈরি করেছে, সেই ব্যবস্থাপনা কাজের প্রথম যেমন পরিকল্পনা, সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের পরে কিন্তু আবার সেই পরিকল্পনায় আসতে হয়। তাহলে কেউ নৈবিত্তিকে যদি বা এমসিকিউতে যদি আমাদের আসে যে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি, তাহলে আমরা অনেকে হতাশ হতে পারি। আর নিয়ন্ত্রণের পরবর্তী কাজ আবার কি? নিয়ন্ত্রণ নীতি সর্বশেষ কাজ না, নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে আবার পরিকল্পনা। কারণ নিয়ন্ত্রণ যেখানে শেষ, সেখানেই পরবর্তী পরিকল্পনা তৈরি করা হয়। তাহলে পরবর্তী পরিকল্পনা যেখানে তৈরি করা হচ্ছে, তাহলে অবশ্যই কি করবে, সেখানে পরবর্তী পরিকল্পনার মান উন্নয়ন করা যায়। কারণ পূর্বের পরিকল্পনা শেষ হয়েছে নিয়ন্ত্রণ দিয়ে, তাহলে নিয়ন্ত্রণের মাধ্যমে এসেই কিন্তু বোঝা যাচ্ছে যে পরিকল্পনার কি ভালো ছিল, কি খারাপ ছিল, বা কি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট হয়। অতএব সেই ধারণা নিয়ে পরবর্তী পরিকল্পনা তৈরি করলে কিন্তু সেই পরিকল্পনার গুণগত মান, বৈশিষ্ট্য সব কিছু অনেক বেশি ভালো হয়। কারণ পূর্বের ভুলগুলো আর পরবর্তীতে দেখা যায় না।
পূর্বের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো উদ্ঘাটনের ফলে সেগুলো সমাধানের পথও সহজে খুঁজে পাওয়া যায়। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই চারটা আরেকবার বলি মৌখিকভাবে। শৃঙ্খলা, বিধান। 2 হচ্ছে বিচ্যুতি নির্ণয় সহযোগিতা। 3 হচ্ছে পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং 4 হচ্ছে পরবর্তী পরিকল্পনার মান উন্নয়ন। এরপর আমরা আসি 5 নম্বরে, দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তাহলে দ্রুত মানে বলতে বোঝাচ্ছে কি, যেটা সময় নষ্ট হয় না বা যেখানে অর্থের অপচয় হয় না। তাহলে এরকম একটা সুবিধা থাকে, যে কাজটা তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, সেই কাজে কিন্তু আমাদের কি হয় না, শ্রমটা কম লাগে অনেক ক্ষেত্রে। তারপর দেখা যাচ্ছে আর্থিক ব্যয় বা দেখা যাচ্ছে যে সেখানে মেনটেনেন্সের যে একটা খরচ রয়েছে, রক্ষণাবেক্ষণে, সেই খরচগুলো কিন্তু কমে যায়। তাহলে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ কিভাবে? যেহেতু পূর্বের পরিকল্পনা তৈরি করা হয়েছিল, সেই পূর্বের পরিকল্পনা অনুযায়ী আমরা কি করতে পারি, যে নিয়ন্ত্রণ ছিল, পূর্বের পরিকল্পনার নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারি, যে পূর্বের পরিকল্পনার নিয়ন্ত্রণে চলে যায়। নিয়ন্ত্রণের মধ্যে আসলেই বোঝা যাবে যে পূর্বের পরিকল্পনার ভুল কোনটা ছিল। সেই ভুলগুলো আমরা সেখান থেকে সংশোধন করে নতুন পরিকল্পনায় প্রয়োগ করতে পারি। এই জন্য বলা হচ্ছে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। অথবা নিয়ন্ত্রণে, বর্তমান নিয়ন্ত্রণ পরিকল্পনার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে এসেও কি করতে পারি, আমরা পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণের পূর্ববর্তী যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোর ভুলগুলো বের করে সেটার সমাধান সহজে খুঁজে পেতে পারি। কারণ কার জবাবদিহিতা ছিল, কে কোন কাজের জন্য দায়িত্ববান ছিল, কি পরিমাণে কাজ করতে হবে, এই যে বিষয়গুলো, এগুলো বা আদর্শমান কি, এগুলোর বিপরীত কোষে এগুলোর উত্তর খুঁজতে গেলেই আমরা কি করতে পারি, সেগুলোর দ্রুত সংশোধন পেয়ে যেতে পারি। এই জন্য বলা হচ্ছে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ কাজ, বা নিয়ন্ত্রণের একটি গুরুত্ব হচ্ছে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় কিসের মাধ্যমে? নিয়ন্ত্রণের মাধ্যমে। কারণ নিয়ন্ত্রণ করতে পারলেই কি বোঝা যায়, ভুল ত্রুটিগুলো বের হয়, কার ভালো কার মন্দ, কে কি দায় দায়িত্ব পালন করেছে, সেই বিষয়গুলো স্পষ্টভাবে বোঝা যায়। তারপর আমরা আসি 6 নাম্বার, ফাঁকিবাজি ও প্রলোভন দূরীকরণ। তাহলে ফাঁকিবাজি কি এবং প্রলোভন দূরীকরণ কি? তাহলে কার্যক্ষেত্রে, মানে কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাজে ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে, যে কাজটি আমার না, বা এই কাজ আমি করব কেন, আরেকজন তো করছে না, এই যে একটা চিন্তা ভাবনা, যে কাজ না করার চিন্তা ভাবনা, বা কাজে ফাঁকি দেয়া, যে করলেও হবে না করলেও হবে, মাস শেষে তো আমি বেতন পাচ্ছি, এরকম একটা প্রবণতা কাজ করে অনেকে। অথবা সে করছে না, আমি কেন করব, অথবা এই কাজটা তো আমার করা আমার জন্য নয়, এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা মাথায় চলে আসে। আবার প্রলোভন দূরীকরণ, বিভিন্ন ধরনের প্রলোভন থাকে, যে তুমি যদি এই সুবিধাটা দাও তাহলে আমি তোমাকে এই কাজটি করিয়ে দিব, অথবা তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে তোমাকে অতিরিক্ত টাকা প্রদান করব। তাহলে এই যে একটা প্রলোভন, আসলে এই প্রলোভনটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর। কারণ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তার দায়িত্ব পালনের জন্য, সে দায়িত্ব পালন করতে গিয়ে যদি আবার প্রলোভনের সম্মুখীন হয়, যেমন অতিরিক্ত অর্থ প্রাপ্তি, যেটাকে আমরা ঘুষ বলে থাকি, তাহলে কেউ যদি বলে যে আমি তোমাকে পাওনার অতিরিক্ত টাকা খুশি হয়ে তোমাকে দিব, আসলে কিন্তু সেই খুশির আশায় বসে আছে। এই যদি তাকে অতিরিক্ত টাকা না দেওয়া হয়, সে কাজ করবে না, তাহলে কি এটা কি আসলে খুশি হয়ে দেওয়া? এটা কিন্তু মানে মৌখিক, অলিখিতভাবে একটা কি, অলিখিতভাবে একটা অতিরিক্ত টাকা নিল, এই অতিরিক্ত টাকাটা কিন্তু তার জন্য এটা বেআইনি, যেটাকে আমরা বলতে পারি প্রলোভন। প্রলোভন দেখাচ্ছে যে তুমি যদি কাজ করে দাও তাহলে আমি তোমাকে অতিরিক্ত টাকা দিব, অথবা আমি কাজ করতে চাই বা কাজ করব, তুমি যদি আমাকে কিছু অতিরিক্ত সুবিধা দাও। তাহলে এগুলো এবং ফাঁকিবাজি, যে এই কাজ আমি করব না বা পরে করলেও হবে, বা এই কাজটি আমার নয়, এই যে বিষয়গুলো, বা কাজ দায়িত্ব পড়ে আছে সে অবহেলা করছে, এই যে ফাঁকিবাজি এবং প্রলোভন, এগুলো কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে দূর করা সম্ভব হয়। কারণ পরিকল্পনার মাধ্যমে যে কাজ কার কি, কে কখন কোন কাজ করবে, কার কি দায় দায়িত্ব, কে কোন কাজের জন্য জবাবদিহি করবে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট থাকে।
যেহেতু নিয়ন্ত্রণ একটি ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, এই কাজের মধ্যে এসে কিন্তু পূর্ববর্তী কাজগুলোতে যদি ফাঁকিও দিয়ে থাকে, নিয়ন্ত্রণে এখানে এসে কিন্তু ধরা পড়ে যায়। তাহলে সেখানে বোঝা যায় যে আসলে কে ফাঁকিবাজ, কে প্রলোভনের দিকে ঝুঁকছে। তাহলে এর ফলে কি হবে, সে প্রলোভনকারী এবং ফাঁকিবাজকারী যারা রয়েছে তারা কিন্তু একটু সতর্ক থাকবে যে না, অন্যান্য সময় যে কাজে ফাঁকি দেওয়া হচ্ছে, নিয়ন্ত্রণে এসে কিন্তু সেই কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতএব আমরা আর কাজে ফাঁকি দিব না। অথবা কেউ ফাঁকি দেওয়ার পর যদি সেখানে সে ফেঁসে যায় নিয়ন্ত্রণে এসে, তাহলে পরবর্তী কাজের জন্য সে কিন্তু সতর্ক থাকবে যে না, আর যাই হোক নিয়ন্ত্রণে এসে কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। অতএব কোনোভাবেই অন্যায় সুযোগ সুবিধা নেওয়া যাবে না, কোনোভাবেই কাজে ফাঁকি দেওয়া যাবে না, অলসতা করা যাবে না। তাহলে এটা নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণের এই ফাঁকিবাজি এবং প্রলোভন দূরীভূত করা যায় বা হ্রাস করা যায় কিসের মাধ্যমে? নিয়ন্ত্রণের মাধ্যমে। এরপর আমরা আসি 7 নম্বর, সহজ কর্তৃত্ব অর্পণ। সহজ কর্তৃত্ব অর্পণ কেন বলা হচ্ছে? কারণ কর্তৃত্ব বলতে কি বোঝাচ্ছে? কর্তৃত্ব মানে কর্তা তিনি কিন্তু কর্তৃত্ব প্রদান করে থাকেন তার অধস্তনদের উপরে। তাহলে এই কর্তৃত্ব অর্পণ করা যায় সহজে কিসের মাধ্যমে? নিয়ন্ত্রণের মাধ্যমে। কারণ যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি কিন্তু পরিকল্পনার মধ্যেই এগুলো পূর্ব থেকে ঠিক করে রাখেন যে আমি এই কাজটি করব, তাকে নিয়ন্ত্রণ করব এবং সে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু যিনি কর্তা তিনি পূর্ব থেকেই নির্ধারণ করে রাখেন এবং নির্ধারণ করে রাখার ফলে তার নিয়ন্ত্রণ কৌশল আরোপ করা অনেক বেশি সহজ হয়। এই জন্য সহজ কর্তৃত্ব অর্পণ বলা হচ্ছে। কারণ নিয়ন্ত্রণের মাধ্যমেই কাউকে যদি বলা হয়, ক্ষমতা দেওয়া হয় যে প্রতিষ্ঠানে কেউ দুর্নীতি করলে, কাজে ফাঁকি দিলে বা কাজ সঠিকভাবে সম্পাদন না করলে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করা, তোমাকে প্রদান করা হলো একজন ঊর্ধ্বতন হিসেবে। তাহলে সেই ঊর্ধ্বতন কিন্তু নিয়ন্ত্রণের জন্য কি করবে? তার অধস্তনকে কাজে ফাঁকি দেওয়া বা কাজ সঠিকভাবে না করা বা বিভিন্ন প্রলোভনের দিকে আকৃষ্ট হওয়ার কারণে তিনি কি করতে পারেন? ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যেটাকে বলা হয় নিয়ন্ত্রণ। তাহলে এর ফলে কি হয়? সহজ কর্তৃত্ব অর্পণ করা যায়, সহজে কর্তৃত্ব অর্পণ করা যায়। এটা হচ্ছে নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য বা কাজ, যাই বলি না কেন। 8 নম্বর আমরা পাচ্ছি কি? নির্বাহীর শক্তি ও সময়ের সদ্ব্যবহার। নির্বাহী বলতে বোঝাচ্ছে কি? নির্বাহী বলতে বোঝাচ্ছে যে এখানে উচ্চ পদস্থ ব্যক্তি, যিনি প্রতিষ্ঠানের যে স্তর রয়েছে, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর, সেই উচ্চ স্তরের ব্যক্তি এবং সেই নির্বাহী শক্তি, এবং শক্তি বলতে বোঝাচ্ছে এখানে দৈহিক শক্তির কথা বলা হচ্ছে না। শক্তি বলতে বোঝাচ্ছে এখানে আমরা বলতে পারি যে মানসিক শক্তি বা তার যে কাজ করার যে একটি শক্তি, সেই শক্তির কথা বলা হচ্ছে। সে কাজ করার শক্তি তার বেড়ে যায়। কারণ নির্বাহী চিন্তা করে যে আমি যেহেতু পদমর্যাদায় অন্যদের থেকে এখানে ঊর্ধ্বতন এবং তাদের নিয়ন্ত্রণ করার যে একটা ক্ষমতা রয়েছে সেটা প্রতিষ্ঠান আমাকে দিয়েছে বা আমার রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে কী করতে পারে? অধস্তনদের কাজে ফাঁকি দেওয়ার বা কাজ সঠিকভাবে না করার কারণে কি করতে পারে? তাদের উপর শক্তি প্রয়োগ করতে পারে যে তোমার বেতন কমিয়ে দেওয়া হবে, তোমার যে সুযোগ সুবিধা ছিল সেটা হ্রাস পাবে, অথবা এরকম যদি কন্টিনিউ করতে থাকো তাহলে প্রতিষ্ঠান থেকে তোমাকে 6 মাসের জন্য বরখাস্ত করা হবে। তারপরেও যদি তুমি ঠিক না থাকো, সংশোধন না হও, তাহলে তোমাকে প্রতিষ্ঠান থেকে একেবারেই কি অব্যাহতি প্রদান করা হবে। তারপর সময় সদ্ব্যবহার কেন বলা হচ্ছে? কারণ নির্বাহী যেহেতু তার এই নিয়ন্ত্রণের মাধ্যমে কাজগুলো সম্পাদন করতে পারেন, এর ফলে কি হয়? অধস্তনরা কি করে না, কাজে গাফলতি করার সুযোগ পায় না এবং অতি সহজেই তিনি কি করতে পারেন? তার নিয়ন্ত্রণে যে ছক, সেই ছকের আদলে কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারেন। এর ফলে তার সময়ের সদ্ব্যবহার, সময়ের অপচয় কম হয় এবং সঠিক সময়ে সঠিক কাজটা করা, এটা তার পক্ষে সম্ভব হয়। এটাকে বলা হচ্ছে সময় সদ্ব্যবহার। সময় সদ্ব্যবহার মানে কি? সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা। তিনি সময়টাকে নিয়ন্ত্রণ কৌশলের আরোপের মধ্যে ফেলে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। মানে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার ঠিক সেইভাবে তিনি নিয়ন্ত্রণ করে সময়ের সঠিক ব্যবহার করতে সক্ষম হন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা শিখলাম যে নিয়ন্ত্রণের গুরুত্ব, নিয়ন্ত্রণের এই 8টি গুরুত্ব আমরা শিখলাম। আশা করি গুরুত্বগুলো তোমাদের যে বোঝার অংশগুলো ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। বই থেকে তোমরা আরেকবার দেখবে, দেখে তারপরে যতটুকু সময় তোমরা লিখার চেষ্টা করবে। আর এই চ্যাপ্টারগুলো কোনোটাই বাদ দিবে না, যেহেতু আমাদের চ্যাপ্টার কম, অতএব সবগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এবং
অতি সহজেই তোমরা কিন্তু এগুলো থেকে নাম্বার পেতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।